এক নম্বর কাগজের অসংখ্য দুর্বৃত্তায়নের ফলাফল ছিল 111 এবং 111 ছিল বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় দুর্বৃত্তায়ন এবং সেই সম্পাদকবৃন্দ যারা তার সঙ্গে জড়িত ছিল সেই সম্পাদকবৃন্দের কোনো নির্লজ্জ এবং অত্যন্ত ষড়যন্ত্রকারী হিসেবে তাদের মুখোশ উন্মোচিত হওয়ার পরেও তারা সেই সব কাগজে নির্লজ্জের মতো বসে আছে। পৃথিবীর কোনো ভদ্রতার গণমাধ্যমের ইতিহাসে এরকম হয় না। আমি বরং শামসুল আলম মিটন আপনার কাছ থেকে জানতে চাইছি যে প্রথম বিশ্লেষণটা শুনতে চাইবো এই প্রতিবেদন দুটির সূত্র ধরে নিশ্চয়ই কেন তারা এই জুলাই মাসে সেই হামলার শিকার হচ্ছে, যখন তারা পদযাত্রা কর্মসূচি নিয়ে মাঠে নামছে, সামনে আবার স্থানীয় সরকার নির্বাচন, কোনো কারণে কি সরকার তাদের নিরাপত্তা দিতে কোনো রকম ব্যর্থতার দেখেন কিনা, এক। দ্বিতীয়ত হচ্ছে যে কি কারণ হতে পারে যে এই দলটির নেতাকর্মীরা এভাবে হামলার শিকার হচ্ছে না, সরকারের প্রতি এত বিশ্বাসঘাতকতার অভিযোগ আনছেই বা কেন? এটা তো খুবই স্পষ্ট, কারণ এনসিপি, ধন্যবাদ মীর হাসান ভাই, আপনি এনসিপির বক্তব্যটা তারা স্পষ্টভাবে বলেছে এবং এর মধ্যে কোনো অস্পষ্টতা, কোনো ইঙ্গিতপূর্ণ কথার কোনো লেশ আমি দেখিনি এবং তরুণদের ভাষা অত্যন্ত স্পষ্ট এবং খুবই ধারালো এবং গণতান্ত্রিক রাজনীতিতে স্পষ্টতা এবং ধারালো বক্তব্যকে গণতন্ত্রের রাজনীতি যারা প্র্যাকটিস করেন এবং যারা প্র্যাকটিস করতে চান সকলকেই অ্যাপ্রিসিয়েট করা উচিত বলে আমি মনে করি। আমি সাংবাদিকতার পাশাপাশি একজন মানবাধিকার কর্মী, মানবাধিকার নিয়ে কাজ করি। যেখানে গণতন্ত্র থাকে সেখানে মাল্টি পার্টি থাকতেই হবে, কারণ এক পার্টিতে কোনো গণতন্ত্র হয় না। আর একচ্ছত্র গণতন্ত্রের জন্য কখনো নিরাপদ না এবং সেটা চলে না, সেটা বিশ্বের বিভিন্ন দেশে প্রমাণিত হয়েছে এবং রিসেন্টলিও আমরা 24-এ দেখেছি। তো মূলত তারা যেই শব্দগুলো প্রয়োগ করছে এই শব্দগুলো হয়তো কঠিন, একটি নির্বাচিত সরকারের 3 মাসের তো 4-5 মাসের মধ্যে এই ধরনের শব্দ প্রয়োগ করা সঠিক কি সঠিক না সেটা নিয়ে আলোচনা হতে পারে। জাতিসংঘের গাদ্দারি, তাহলে তো পার্লামেন্ট চলছে, পার্লামেন্টে আলোচনাগুলো হচ্ছে এবং পার্লামেন্টে আলোচনাগুলো আরও হবে। সরকারের নৈতিক যে বৈধতা এবং যে ম্যান্ডেট নিয়ে সরকার বিপুল সংখ্যক আসন নিয়ে সংসদে এসছে এবং একটা উল্লেখযোগ্য আসন নিয়ে বিরোধী দল সংসদে এসছে এবং বিরোধী দল যথেষ্ট ভাইব্রেন্ট পার্লামেন্টে, এবং পার্লামেন্টে যে কথাগুলো স্থান পায় সেই কথাগুলো যে রাজপথে স্থান পাবে এমন কোনো কথা নয়। কারণ রাজপথে কিন্তু রাজনৈতিক যে বক্তব্য সেটা কিন্তু আনএডিটেড থাকে, কিন্তু অনেক বড় একটা রক্তাক্ত অভ্যুত্থান অথবা বিপ্লবের মধ্য দিয়ে যে সরকার পরিবর্তন হয়েছে এবং নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার ক্ষমতা এসছে গণতন্ত্রকে কাঠামোগত রূপ দেওয়ার জন্য, এবং গণভোটটি আসলে হয়েছে যেখানে গণভোটের ব্যাকগ্রাউন্ডের মধ্যে অনেক বিতর্ক আছে, সেটি নিয়েও কিন্তু পার্লামেন্টে আলোচনা হতে পারে। যেহেতু এই অভিযোগটি করেছেন পার্লামেন্টে বিরোধী দলীয় চিফ হুইপের কিন্তু প্রাতিষ্ঠানিক যে মর্যাদা, সাংবিধানিক মর্যাদা মন্ত্রীর সমমান, সুতরাং বিরোধী দলীয় চিফ হুইপ এ ব্যাপারে সংসদে বিস্তারিত আলোচনার জন্য নোটিশ দিয়েছে কিনা আমি এখন পর্যন্ত সেটা দেখিনি। বহু বিষয়ে বিরোধী দল বহু নোটিশ দিচ্ছে এবং গণভোট নিয়ে একটি পূর্ণাঙ্গ একটি সেশন অন্তত 2 দিন 3 দিন অথবা 5 দিন একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে, এটা যেহেতু একটা 180 দিনের মধ্যে একটা সাংবিধানিক সংকট তৈরি করতে পারে। এখন সরকার কিন্তু এটিকে, সরকারের যে বক্তব্যটি গণভোট নিয়ে, এটা সরকার পরিষ্কার করেছে। তারা গণভোটের ব্যাকগ্রাউন্ডে নানা ধরনের প্রতারণা এবং ছলচাতুরির কথা বলেছে এবং গণভোটের বিষয়টি স্বীকার করে না নিলে নির্বাচন হতো কিনা এবং সংসদ হতো কিনা সেই সংশয়কে তারা তুলে ধরেছেন। কারণ গত স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য সালাউদ্দিন আহমেদ বলছিলেন যে নির্বাচন হবে কিনা, ফলে তো এই বিশ্বাসঘাতকতার মানে যে অভিযোগটি নাহিদ ইসলাম তুলছেন সেটাকে কি উড়িয়ে দেওয়া সহজ হবে? কেননা আপনি যে সালাউদ্দিন সাহেবের কথা বলছিলেন, সালাউদ্দিন সাহেব তো সংসদে স্পষ্ট করেই বলছিলেন যে আসলে এটা মেনে না নিলে আসলে নির্বাচন হতো কি হতো না সেটা নিয়ে তিনি সন্দিহান ছিলেন। আমি একেবারেই স্পষ্ট করে বলি যে সংসদের কিন্তু অনেকেই বলে সংসদ সার্বভৌম অথবা সংবিধান সার্বভৌম। শুনেন, যেই সংবিধান নিয়ে অসংখ্য বিশৃঙ্খলা এবং নৈরাজ্যের অভিযোগ আছে সেই সংবিধান সার্বভৌম কিনা আমি জানি না, কিন্তু জনগণের নির্বাচিত সংসদের যে সার্বভৌমত্ব অথবা এথিক্যাল লিডারশিপ যেটা আছে, এথিক্যাল যে পজিশন আছে সেটি হচ্ছে মূল সংবিধান। এই সংবিধানকে সংশোধন না হওয়া পর্যন্ত এই সংবিধানকে কেউ বাইবেলের কাছাকাছি মর্যাদা দেওয়ার কোনো কারণ নাই। সুতরাং এই সংবিধানে কি কি সংস্কার হবে অথবা হবে, কারেকশন হবে, যেহেতু নির্বাচনী ম্যানিফেস্টোতে বিএনপির সংস্কারের কথা বলা আছে এবং যে গণভোট হয়েছে সেখানেও সংস্কারের কথা বলা আছে, এই কথাগুলো
সংসদে আলোচনা হওয়া উচিত, যাতে সারা দেশের মানুষ জানতে পারে। আজকে এনসিপি যে রাস্তায় গিয়ে আলোচনা করছে, বক্তব্য রাখছে, এটি গণতান্ত্রিক রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভালো একটা দিক। এর মধ্যে সবচেয়ে খারাপ দিক হচ্ছে ককটেল। ককটেলটি যেভাবে হেডলাইন হয়েছে, আপনি খবরের ভিতরে গিয়ে কিন্তু অত বড় আতঙ্ক পাবেন না। এখানে কিন্তু ভিতরে কিন্তু 9:30টায় সেখানে একটা গ্যালারিতে কোনো একটা কর্নারে একটা ককটেল বিস্ফোরণ হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে আমাদের মানে পরিমিতিবোধের একটু অভাব আছে। এই কারণে আমরা ককটেল বিস্ফোরণকে যখন হেডলাইন করি, ভেতরে যখন আমি তৃতীয় লাইনে গিয়ে বলি 9:10টায় কোনো একটা কর্নারে একটা ককটেল বিস্ফোরণ হয়েছে, কেউ হতাহত হয়নি, 4 জন হতাহত হয়েছে, হতাহতের কোনো বিবরণ নাই। তো এই ব্যাপারগুলো এক্সাজারেশন বলে। যেই কাগজে রিপোর্ট করুক না কেন, সেই কাগজ যদি 1 নম্বর হয়ে থাকে, 1 নম্বর কাগজের অসংখ্য দুর্বৃত্তায়নের ফলাফল ছিল 111, এবং 111 ছিল বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় দুর্বৃত্তায়ন। এবং সেই সম্পাদকবৃন্দ যারা তার সঙ্গে জড়িত ছিল, সেই সম্পাদকবৃন্দের কোনো নির্লজ্জ এবং অত্যন্ত ষড়যন্ত্রকারী হিসেবে তাদের মুখোশ উন্মোচিত হওয়ার পরেও তারা সেই সব কাগজে নির্লজ্জের মতো বসে আছে। পৃথিবীর কোনো ভদ্রতার গণমাধ্যমের ইতিহাসে এরকম হয় না। যারা চিহ্নিত হয় কোনো না কোনো নেগেটিভ স্টোরির পলিসি মেকার হিসেবে, তারা সেই পেশাই ত্যাগ করে। কেউ যদি অপারেশন টেবিলে অজ্ঞতাবশত অথবা পেশাদারিত্ব বাদ দিয়ে রোগী মেরে ফেলে, তাহলে সেই সার্জনকে কি আপনি আর রেজিস্ট্রেশন রাখা হয় কোথাও? তো সুতরাং আমি এই কথাটার জন্য বলছি, গণমাধ্যমের যেমন দায়িত্বহীন ভূমিকা আছে, এই হেডলাইনটির ভাষাটা কিন্তু অন্যরকম।